At the end of the day, there are two kinds of people in this world, okay? The talkers and the doers. I am a doer. And then the 9 of them are talkers. যেমন জুকারবার্গ বলে না, ফেসবুক ওয়াজ নট দ্য ফার্স্ট ওয়েবসাইট হি হ্যাড বিল্ট। এর আগে 3টা ওয়েবসাইট বানিয়েছিল, একটাও কাজ করে নাই। ফেসবুক কাজ করে গেছে। ইলন মাস্কের প্রথম 3টা রকেটই কিন্তু বার্স্ট করছিল। ইট ওয়াজ দ্য 4th রকেট হুইচ ফ্লিউ, সো হি টুক দ্যাট রিস্ক অ্যান্ড ইট ওয়ার্কড আউট। মোটিভেশন versus discipline. Is motivation the way to go নাকি discipline? আসলে I would say a bit of both. However, আমি সবসময় বলি মোটিভেশন হচ্ছে গোসল করার মতো। Just because you went to the shower today, it doesn't mean যে you didn't go there tomorrow. You need it regularly. তো মোটিভেশন অনেকটা ওরকমই. It is something that you need on a regular basis because it dies down very soon. However, in the long run, discipline will win. খালি মোটিভেশন দিয়ে তো তোমার পেট চলবে না। উইদাউট দ্য রাইট কাইন্ড অফ ডিসিপ্লিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মুভ ফরওয়ার্ড, টু সাস্টেইন, টু বি পারসিস্টেন্ট অ্যান্ড হ্যাভ পারসিভিয়ারেন্স। তো অধ্যবসায়টার জন্য এই ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট। মাঝে মাঝে আমাদের মোটিভেটেড ফিল করি না অফিসে যেতে, বিছানা থেকে নামতে, কাজ করতে। তবে যদি ডিসিপ্লিন থাকে যে না আমার সকাল 10টার মধ্যে বা 9টার মধ্যে হোয়াটএভার ঢুকতে হবে অফিসে, আমার এই কাজগুলো করতে হবে, আমার ডেডলাইনটা মিট করতে হবে, তখনই আসলে মানে উই ক্যান গো ফার। সো আমি মনে করি মোটিভেশন ইজ ওভার রেটেড আর ডিসিপ্লিন ইজ আন্ডার রেটেড। ডিসিপ্লিনে পাওয়ার লং রানে ওভারঅল মোটিভেশন থেকে অনেক বেশি। সো ইয়া, লিটল বিট অফ বোথ। ইন মাই কেস যদি এক্সাম্পল দিই, আমি আমার নিজের সেভিংস দিয়ে আই গট আ gym membership for a very expensive gym. 6-month gym membership. And হাসি শুনে মনে হচ্ছে এটা সত্য কথা। এটা সত্য কথা। কার্ডটা এখন আছে, এক্সপায়ার হলো 2-3 আগে। সো এখন এই জিমের মেম্বারশিপ আমি নিলাম। আমাকে সবাই বলছে না করতে না, কিন্তু আমি যে টিকটকে 2-3টা রিল দেখে আমি অনেক মোটিভেটেড ছিলাম, মনে হয়েছে না টাকা দিলে তো আমি যাবই। দিছি টাকা, মোটিভেটেড ছিলাম 1-2 দিন যাওয়ার জন্য। আমি মনে হয় 6 মাসের মধ্যে 20 দিনও যাইনি, আনফর্চুনেটলি। এখন তারপর হচ্ছে এই আমার যখন এই 6 মাসের মেম্বারশিপটা যখন শেষ হচ্ছে, আমি তখন নিজেরা বললাম যে আচ্ছা এইসব কিছুই মানে হবে না, জিম আমার দিয়ে হচ্ছে না, আমার ডিসিপ্লিনটা নেই। তখন আমি হচ্ছে অ্যান্ড্রু টিটের একটা রিল দেখি যেখানে ওয়ার হি সেজ যে মানে motivation is useless because you're not gonna feel motivated to go to the gym every day. Ekdin ghum theke uthe you feel lazy, but you want to stay fit, you have to hit the gym every day. Ekhon because amar example I couldn't figure out my discipline part. So is discipline like the fear factor that works within you? Because as you also mentioned je discipline is like ghum theke uthe office e jao, esob deadline meet kora. I think it's more your destination. অর্থাৎ হোয়াটস দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ, হোয়াটস দ্য অবজেক্টিভ বিহাইন্ড দিস ওয়ার্ক, হোয়াট ইজ ইউর ট্রাইং টু অ্যাচিভ। তো আমার মনে হয় যদি একটা এন্ড রেজাল্ট বা এন্ড ডেস্টিনেশন বা একটা অবজেক্টিভ থাকে, তখন আর কি ইউ উইল ফিল মোর মোটিভেটেড অ্যান্ড অ্যাবসলিউটলি ইউ উইল হ্যাভ টু কাম টু ডিসিপ্লিন। তো আমার মনে হয় আমার যেমন জীবনে একটা লক্ষ্য আছে, আই ওয়ান্ট টু বি দ্য বিগেস্ট ট্রেনার ইন দ্য কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা করে না। আজকে ছুটির দিন ছিল, আমি ছুটিতেই ছিলাম, বা তারপরে দুপুরে আমি 2-3 ঘন্টা কাজ করছি। আই হ্যাড সাম থিংস টু সর্ট আউট উইচ আই নিড অ্যালোন টাইম, উইচ আই ডিড ফ্রম হোম, বাট আমি কাজ করছি। অ্যান্ড আই ওন মাই ওন কোম্পানি, সো কেউ বলেন না আমাকে কাজ করায়, বাট আমি করছি বিকজ আই হ্যাভ আ ডেস্টিনেশন। তো ওই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য টু বি দ্য ভেরি বেস্ট অফ অল টাইমস, you have to go through that extra mile. So that got me motivated to do work today, bondar dine. That motivated to, for me to be disciplined and lock myself for 3 hours because I needed that. So, I always feel যে আপনাকে সারাক্ষণই কেউ ডিসিপ্লিনের মধ্যে আনতে পারবে না, আবার সারাক্ষণই কেউ মোটিভেটেড রাখতেও পারবে না যদি আপনি নিজেকে ডিসিপ্লিন এবং মোটিভেশনের মধ্যে না আনেন। সো কীভাবে আপনি আনবেন? আপনার জীবনের একটা লক্ষ্য থাকা দরকার, একটা ভিশন, একটা মিশন, একটা এন্ড গোল, একটা ডেস্টিনেশন থাকা দরকার। এবং যখনই আপনি একটু লাইনচ্যুত হয়ে যাবেন, একটু কনফিউজড হয়ে যাবেন, একটু ডিমোটিভেটেড হয়ে যাবেন, 2 দিন ডিমোটিভেটেড থাকেন, অসুবিধা কী?
but then again it will get you back on track because you have a mission, you have a purpose. আমরা ওই যে ইকিগাইয়ের কথা বলি না, ইকিগাই হচ্ছে জাপানিজ একটা টার্ম যেখানে it means a reason of your being, a purpose of your life. So when you combine four things, something that you're good at, something that you love, something that will get you money, and something that also is something that the world needs, এই চারটাকে combine করলে you reach the highest state of a human being, and that state is called ikigai. এবং people who have found the ikigai are motivated, are high performers, they also live longer. এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। জাপানের মধ্যে নর্থ জাপানিজ আইল্যান্ড, দিস আইল্যান্ড যেখানে দে হ্যাভ দি হাইয়েস্ট নাম্বার অফ সেঞ্চুরিয়ানস ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওইখান থেকে ইকিগাই কনসেপ্টটা আসছে যে ভাই তোমার তো জীবনে একটা পারপাস থাকা দরকার, দ্য পারপাস ইন লাইফ তো তোমাকে মোটিভেটেড রাখবে না। সো I think that's something very interesting, and I always think about my own ikigai. So your destination, which you said, হচ্ছে আপনি বাংলাদেশের আর ওয়ার্ল্ডের বেস্ট কর্পোরেট ট্রেনার হতে চান। এখন আমি যেটা শুনি আর কি আমার আত্মীয় স্বজনদের থেকে, যে যারাই জব করে সপ্তাহে 5 দিন জব করার পর 2 দিন ছুটি থাকে শুক্র শনিবার, ওই 2 দিনই হচ্ছে আবার ট্রেনিং ফেলায় দেয়, যে ট্রেনিং এ কেউ যেতে চায় না, আবার যেও অনেক ডিমোটিভেটেডই থাকে যে আরে 2 দিন ছুটি ছিল, আমার 2 দিনের ছুটিটা খেয়ে দিল, অথবা একদিন খেয়ে দিল। এখন মানে আপনার তো গোল ছিল এটা একদম শুরুতে, জি। সো আপনি ডিফারেন্টলি কি করছেন যে মানুষকে ওইরকম একটা সিচুয়েশনে, 1 নাম্বার তো হচ্ছে মোটিভেট করানো, আবার 2 নাম্বার হচ্ছে আপনার ক্রেডিবিলিটি এস্টাবলিশ করার জন্য যে আই এম গোয়িং টু টিচ ইউ। রাখেন, দারুণ প্রশ্ন। এই প্রশ্ন আমাকে কেউ কখনোই করেনি, বাট এটা আমার আর কি ট্রেডিংয়ে অনেক চ্যালেঞ্জ। যেমন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ইটস সামথিং ভেরি নিউ ইন বাংলাদেশ, যে এখনও আর কি মাল্টিন্যাশনাল কোম্পানিজরা আমাদেরকে আন্ডারস্টিমেট করে, আমাদেরকে মনে করে উই আর নট গুড এনাফ, তো রাদার দে উইল ব্রিং ট্রেনার্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, যেখানে কিনা আমরা মাল্টিন্যাশনাল এমডি হলে জয় জয়কার, আমরা বলি ওয়াও বাংলাদেশি এমডি, কিন্তু বাংলাদেশি ট্রেনারদের এখনও ওই ভ্যালুটা নাই। আর লোকাল কোম্পানিজ ডোন্ট ওয়ান্ট আস। দেখা যায় যে অধিকাংশ লোকাল কোম্পানিরাই তাদের লোকজনকে ডেভেলপ করা এই কনসেপ্টটাতেই অত বিশ্বাসী না, বা এটাকে কস্ট মনে করে, ইনভেস্টমেন্ট না। আসলে নিজে লোকজন ডেভেলপ না করে কি নেক্সট লেভেলে যাওয়ার কোনো ওয়ে আছে নাকি? আসলে কিন্তু কোনো ওয়ে নাই। ইফ ইউ লুক অ্যাট Fortune 100 companies, they spend so much money on developing their people. Do you think they're mad? Absolutely not. তো তো বুঝছে ব্যাপারটা যে ভাই লোকজন ডেভেলপ না করলে আমি কিন্তু বড় হতে পারবো না, বিকজ দ্য ওয়ার্ক ইজ বিন ডান বাই দ্য পিপল। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হয়তো HR, বিকজ ইফ ইউ হ্যাভ দ্য রাইট HR, the HR would hire the right people. Right? If you have the wrong HR, the HR would hire the wrong people, do wrong appraisal, and will destroy your office's culture. অথচ এই ডিপার্টমেন্টটাই দেখা যায় অনেক সময় সবচেয়ে বেশি ইগনোরড, ভ্যালুড না, বুঝে না যে আসলে সেলস কীভাবে ড্রিভেন হবে, সেলস কালচার কীভাবে তৈরি হবে যদি এইচআরটাই ঠিক না হয়, তাই না? সো এই জিনিসগুলো আমরা এখনও পিছানো। তো আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের হ্যাবিট চেঞ্জ করা, যে লার্নিং, ট্রেনিং, রিডিং বুকস, ওয়াচিং অ্যান্ড্রু টেটের মতন বা মিলিয়নিয়ার মাইন্ডসেট, ভালো পডকাস্ট, ভালো কন্টেন্ট, এই জায়গাটা আমরা অনেক দূরে। কেউ কোনো বই পড়ে না, কেউ কোনো উডুমি, কোর্সেরা, 10 মিনিট স্কুল, ঘুরি, হোয়াট এভার নিজের থেকে কোর্স করে না, খুব কম। কেউ কোনো গুড টু হ্যাভ কোনো কিছুই লার্নিং নিয়ে চলে না, মাস্ট টু হ্যাভ, লাইক মাস্ট কোচিং, ও লেভেল, এ লেভেল, IELTS দিতেই হবে, নাহলে বাইরে যেতে পারবে না, ওইটা খুব চলে, বাট গুড টু হ্যাভ কোনো প্রোডাক্টই চলে না। সো দ্যাটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ অ্যান্ড মাই বিগেস্ট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে তুমি যেটা বললা যে রাজি হলেও দেখা গেল শুক্র শনিবারে কিছু অর্গানাইজেশন ফেলে দিল তাদের ট্রেনিং। এটা কিন্তু সবাই করে না, কিছু অর্গানাইজেশন করে, আই এগ্রি। কিছু অর্গানাইজেশন ভাগ করে, 2 দিনের ট্রেনিংয়ে একটা স্যাটারডে সানডে দেয়, একটা অর্গানাইজেশন দেয়, একটা ওদের থেকে নেয়। আর NGOs and international কিছু অর্গানাইজেশন, they would never do it on a weekend. সো উইকেন্ডে হোক বা নাই হোক, আমার সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, মানুষের প্রথমেই একটা প্রবণতা থাকে একটু আন্ডারস্টিমেট করা, একটা স্মার্ট হাসা, কি বুঝে, আমি সব জানি, এ ধরনের একটা কি বলে একটা টেন্ডেন্সি থাকে, তাই না?
বা মনে করে আমি তো 20 বছর 30 বছর ধরে কাজ করি, ও কি আমাকে শেখাবে? তো ওটা ভুলে যায় যে প্রবাবলি সাকিবের কোচ তো সাকিব থেকে বেটার না, বা শুমেকারকে যে গাড়ি চালানো শিখাইছে ও তো শুমেকার থেকে বেটার গাড়ি চালাইতে পারে না। উসাইন বোল্টের যে কোচ মোটা, ওই কোচ তো উসাইন বোল্ট থেকে ফাস্টার দৌড়াতে পারে না, তাহলে ও কেমনি উসাইন বোল্টের কোচ হলো, তাই না? সো আসলে মানে ট্রেনার ইজ নট বেটার দেন ইউ, ট্রেনার স্পার্কস আ কনভারসেশন, স্পার্কস একটু ধুলো পড়ে যাওয়া কিছু জিনিস একটু মানে কি বলে স্পার্কেল করে, বা একটু ঘষা মেজা করে, একটু মনে করিয়ে দেয়, একটু ধরে শেক করে। ট্রেনার আসলে অত বেশি জানে না, তবে যতটুকু জানে ওটাকে খুব সুন্দর করে শেখাতে পারে। সো আমি আসলে প্রথমেই গিয়ে মোটামুটি বলতে পারো এক ধরনের ব্রেন ওয়াশ দিই আমার পার্টিসিপেন্ট দেখে, যেখানে ওদেরকে বোঝাই যে কেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য অনলি ট্রুথ। আমি ওদেরকে বোঝাই যে আপনার ভালোবাসার মানুষও আপনাকে ছেড়ে চলে যেতে পারে, তবে আপনি যে টাইমটা স্পেন্ড করবেন নিজের সেলফ লার্নিং সেলফ ডেভেলপমেন্ট, ওটা আজীবন থাকবে, ওটা প্রতিদিন আপনাকে ডিভিডেন্ড দিবে। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ দ্য হাইয়েস্ট, বিকজ এভরিথিং এলস মাইট গো, বাট ইয়োর এক্সপিরিয়েন্সেস, ইয়োর লার্নিং, ইয়োর স্কিল সেটস উইল অলওয়েজ বি উইথ ইউ। সো এইগুলো বলে বলে একটু আইস ব্রেকার করি, মজা করি, ওদেরকে বোঝাই যে কেন ট্রেনিংটা ওদের জন্য ইম্পর্টেন্ট, এবং অর্গানাইজেশনে আজকে থাকুক বা না থাকুক লার্নিংটা ওদের সাথে আজীবন থাকবে। তো যখন এগুলো একটু একটু পার্টিসিপেন্ট বোঝা শুরু করে, তখনই আই উড সি আ শিফট ইন দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ। আগে এমনি বসেছিল, দেন একটু এমনি হয়েছে, দেন একটু এমনি হয়েছে, দেন হাসতেছে, দেন চোখটা চকচক করতেছে, দেন সে নোট নিচ্ছে, সে হ্যাঁ বুঝছো। এবং যে পার্টিসিপেন্ট সকালবেলা খুব মানে নেগেটিভ, দেখা গেল দিন শেষে ওই পার্টিসিপেন্ট এসেই একটা সেলফি তুলে, একটা বই কিনে অটোগ্রাফ নেয়, থ্যাংক ইউ বলে, সে এই কনসেপ্ট খুব ভালো লাগছে, সে গিয়ে তার বাচ্চার সঙ্গে ডিসকাস করবে, সে তার অফিসের টিমকে এটা করাবে, এ ধরনের কথা বলে। সো মেবি চ্যালেঞ্জটা অনেক বেশি বলেই কাজটা অনেক রিওয়ার্ডিং। ইট গিভস ইউ আ হাই অফ আ ডিফারেন্ট সর্ট। ইটস লাইক I feel like when I'm training, I feel like I'm a stage actor, I'm in a concert, I'm in a stand-up comedy. I feel like that. Yeah. তো ওই হাইটা কিন্তু ওরকমই, এবং ওয়ান্স ইট এন্ডস ইট অলসো ডাইজ ডাউন। You're on the stage, all lights are on you, you have to perform. ওইটা তো বড় ইভেন্টে, যেমন আমাদের বিগেস্ট ইভেন্ট বাংলাদেশের রাইজ অ্যাবভ অল, যেটা এবছর হবে, তোমরা দাওয়াত পাবে ইনশাল্লাহ। রাইজে তো 4,000 লোক হয়েছে গত বছর, and we had big speakers like Tasan Bhai, Nobel Bhai, Shizad Munim, Alireza Iftekhar, crazy names, right? Rubana Haq, Rubawa Dola, Zara Mahbub MP. So it was insane. ওইখানে তো হয়ই মানে হিউজ লাইট টাইট, অনেক লোকজন। ওইটা বাদেও একটা 20 জন 30 জনের ট্রেনিংও যে হাইটা তোমাকে দেয়, ওইটা আই ক্যানট এক্সপ্লেন টু ইউ। হ্যাঁ, বাট এই ক্রাফটটা এতই ডিফিকাল্ট যে বাইরের থেকে দেখে না বোঝা যায় না, মনে হয় বক বক করতেছে, আমিও করতে পারি। কিন্তু এটা তো আসলে 15 মিনিট আধা ঘন্টার একটা স্পিচ না। ফুল ডে ট্রেনিং কামস উইথ গেমস, অ্যাক্টিভিটিস, রোল প্লে, সিমুলেশন, কেস স্টাডিজ, গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রেজেন্টেশন, সো মেনি থিংস উই ডু। আমরা ট্রেনাররা, প্রফেশনাল ট্রেনাররা 28-29টা টুল ইউজ করি একটা ট্রেনিংয়ে, অবিশ্বাস্য। স্টার্টিং উইথ আইস ব্রেকার, ইউজ অফ হিউমার, প্লাস এর এত ডিফিকাল্ট যে ধরো আমার পেট ব্যথা, মাথা ব্যথা, আমার শরীর ভালো না, আমার বাসায় ঝগড়া হয়েছে, আমার মেয়ে অসুস্থ, আমার কোনোভাবেই মন ভালো না আজকে কোনো কিছু করার, বাট দেন দেয়ার আর 50 পিপল ওয়েটিং ফর ইউ। সো আই হ্যাভ নো ওয়ান টু কল অ্যান্ড সে বস আজকে শরীর খারাপ অফিসে আসবো না। 50 পিপল আর ওয়েটিং, দ্য ভেন্যু ইজ বুকড, ফুড হ্যাজ বিন অর্ডার্ড। তুমি যদি একদিন না যাও, দ্য অর্গানাইজেশন উইল লুজ 4-5 লাখ টাকা এমনি, প্লাস এই 50 জনের একদিনে ম্যান আওয়ার, উইচ ইজ কত টাকা? কথা অনেক টাকা না, মানে সবার বেতন ইন ডিভাইড বাই নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন্টু 1 ওয়ার্কিং ডে, দ্যাটস হিউজ মানি। তো সো একদিক থেকে যেমন রিওয়ার্ডিং, আরেকদিক থেকে ইটস a lot of pressure on you, like you just can't cancel a show, you know what I mean? And also মানে like you mentioned যে how difficult this মানে challenge is to preach self improvement to this audience, because I feel like আমাদের মানুষ আমরা একটু চেঞ্জ পছন্দ করি না বেশি একটা। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ মানে কিছু লোকাল কর্পোরেশনসরা ওরা এটাকে একটা এক্সট্রা
কস্ট হিসাবে দেখে Absolutely. rather than মানে how it will help them. Yeah. And I think this mentality comes from মানে somewhere deep within us যে আমরা আমরা চেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই না আমরা কিন্তু আসলে আমরা না আই হ্যাভ সিন ফ্রম আ লট অফ পিপল যেটা আই গেস আমাদের জেনারেশন একটু কম এখনো জেনারেশন একটু কম বাট মানে যদি ইফ উই ক্যান মেক এন্ডস মিট যদি হ্যাঁ সব ঠিক থাকে আর ইমপ্রুভ করা লাগবে কেন যাচ্ছে তো তাই না হ্যাঁ সো কমফোর্ট জোন যেটা তুমি বলছো আকিন এবং সেন্স অফ কমপ্লেসেন্সি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু বিকজ তুমি যেই মুহূর্তে মনে করো ভালোই তো আছি আর কি ওইখানেই তুমি শেষ বিকজ তুমি তো জানোই না যে তোমার পোটেনশিয়াল আসলে কতটুক বট গাছ যতটুক লম্বা হওয়ার হয় বট গাছ অতটুকুই হয় বাঘে বা সিংহে যে কাজ করার কথা সে তাই করে একমাত্র আমি মনে করি মানুষই হচ্ছে এমন একটা জীব যে কখনোই তার ফুলেস্ট পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছায় না কারণ ও তো জানেই না ওর ফুলেস্ট পোটেনশিয়াল কতটুক একদিক থেকে মানুষ অবিশ্বাসের সব জিনিস বানায় ফেলছে লাইক প্লেন অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড 170 তলা বুর্জ Pyramids. হ্যাঁ পিরামিডস আরেক দিক থেকে আমার এবং তোমার কাজিনরাই হয়তো ঘুরে ফিরে চা সিগারেট খেয়ে দাঁড়ায় থেকে শুয়ে থেকে তাদের পুরো জীবনে কিছুই করে নাই অ্যাবসলিউটলি নাথিং নো কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ফ্যামিলি ইন দ্য সোসাইটি এনিওয়্যার কিছুই করেনি অ্যাবসলিউট জিরো রাইট সো এখন ইটস আ চয়েস যে ভাই আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে পৃথিবীতে পাঠাইছে সবচেয়ে বড় ব্রেন দিয়ে পাঠাইছে বলা হয় যে মানুষ নাকি তার পুরো জীবনে 8 থেকে 9% ব্রেন ইউজ করে সাম পিপল উইল আর্গিউ নো আরও বেশি 30% 40% কেউ বলে আরও কম we don't know কত পার্সেন্ট অ্যাকচুয়ালি বাট we know that we are not living to we our can try fullest to find potential. out We can try to find out but you know মানে আই হ্যাভ ডান সাম রিসার্চ এবং আমি দেখেছি অনেকে বলে যে না এফেক্টিভ ইউটিলাইজেশন 8-9% বাট যখন আমরা চিন্তা করি পুরো ব্রেনটাই কাজ করতে থাকে হ্যাঁ বাট ওই মেমোরি ইউটিলাইজেশন বা তোমার পোটেনশিয়াল ইউটিলাইজেশন আমাদের অনেক কম মানে আমরা চাইলে যেরকম 3টা 4টা 5টা ভাষা শিখতে পারি উদাহরণ আমি বলছি না শিখতে হবে বাট আমরা তো করি না তাই না সো ওইটাই মানে আমাদের পোটেনশিয়ালটা কিন্তু ইফ ইউ লুক অ্যাট হিউম্যান অ্যাচিভমেন্ট এবং ইফ আই গিভ ইউ সাম বাংলাদেশি এক্সাম্পলস আই ওয়েন্ট টু দ্য বইমেলা আমার এবছরের বইয়ের জন্য অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে হুমায়ুন আহমেদের বই এখনও বিক্রি হচ্ছে এত ধুমায়া আই ওয়াজ থিঙ্কিং রেসপেক্ট টু দ্য ম্যান এক ব্যক্তি তার এক জীবনে এত কিছু করলো তাই না 200-250 বই লিখলো 10-20টা ফিল্ম বানালো কয়েকশো আই গেস আই ডোন্ট নো নাটক করলো পুরা বই মেলা ইকোনমিটা মানে পাবলিশার কাগজওয়ালা প্রিন্টওয়ালা বাইন্ডিংওয়ালা মানে এক ব্যক্তি এক জীবনে এটা করছে ইনসেইন ইফ ইউ লুক অ্যাট দ্য কেস অফ স্যার আবেদ of BRAC, the largest NGO in the world with 120,000 people working on it right now মানে কিভাবে স্যার আবেদ তার এক জীবনে এত বড় একটা অর্গানাইজেশন তৈরি করলো তাই না সো উই ডোন্ট নিড টু লুক অ্যাট Musk and Zuckerberg and Gates, of course. I mean, they helped us so much with their technology. But even if Bangladesh, if you look at Bangladeshi examples, Shakibir just stats, the biggest all-rounder in the world of all times. এবং এত দিন ধরে সেটা রাজত্ব ধরে রাখছে ব্যক্তি সাকিবকে নিয়ে অনেক অনেক অবজারভেশন বাট খেলোয়াড় সাকিবের স্ট্যাট তো আমরা ডিনাই করতে পারতেছি না নাম্বারস তো বলতেছি না এটা হয় নাই এটা করে নাই ও তো করছে সো বাংলাদেশি এই কয়েকটা নাম এই উদাহরণগুলো কিন্তু অবিশ্বাস্য সো ইফ ইউ লুক এট দ্যাট জাস্ট ইম্যাজিন দ্য হিউম্যান পোটেনশিয়াল এবং আমার জীবনের সবচাইতে বড় কাজ রাখেন কিন্তু এটাই অবশ্যই আমার কমিউনিকেশন ট্রেনিং বা প্রেজেন্টেশন ট্রেনিং বা ট্রেন দ্য ট্রেনার টিম বিল্ডিং দারুণ চমৎকার তবে আমার মূল কাজই কিন্তু হচ্ছে টনি রবিন্স স্টাইলের আনলিশ দ্য পাওয়ার উইদিন আনলিশ ইউর ট্রু পোটেনশিয়াল আনলিশ দ্য হিডেন পোটেনশিয়াল বিকজ আমি মনে করি আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের প্রচণ্ড রকম শক্তি এবং সম্ভাবনা ইটস আনবিলিভেবল আমরা এত ইয়াং একটা দেশ তাই না 52 years old ইটস লেস দেন আ হিউম্যান এজ ইয়া এর মধ্যে আমাদের প্রথম দিকে বা ওভারঅল দেশে এত ধরনের চ্যালেঞ্জ ছিল ফ্যামিন ফ্লাড করাপশন ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস তারপরও আজকে বাংলাদেশ কোথায় বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বাংলাদেশের যে রাইজ
আমার যে গুজবাম দিচ্ছে হাতে। Yeah. বাংলাদেশের যে আজকে আমরা খাদ্যে যেখানে স্বয়ংসম্পন্ন, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, আমাদের ওভারঅল যে বাংলাদেশ আজকে যেখানে পৌঁছে গেছে, উই আর রিচার দ্যান ইন্ডিয়া, উই আর রিচার দ্যান পাকিস্তান, উই আর রিচার দ্যান মোস্ট অফ আওয়ার নেবারিং কান্ট্রিজ। এবং বলা হচ্ছে 2030, 2040 বাংলাদেশ উড বি ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। গার্মেন্টসে উই আর নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড আউটসাইড চায়না, রাইট? Yeah. সো খাদ্যে যেমন রাইস, ফিশ, ভেজিটেবল, এই সবগুলোতেই মাছ আমরা টপ 3-তে ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এবং আমি যখন এগুলো চিন্তা করি আমি ভাবি 50 বছরে বাংলাদেশে এত সমস্যা, এর মধ্যে বাংলাদেশে এই উন্নতি, এটা কীভাবে হইল? তার মানে আমাদের প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট, এনজিও, আমি এবং তুমি এবং আমাদের পরিবারের সবাই মিলেই কিন্তু বাংলাদেশ। চেষ্টা এবং অর্জন কিন্তু সবারই, খালি গভর্নমেন্ট বললেও হবে না, আবার খালি প্রাইভেট সেক্টর বললেও হবে না, ভাইস ভার্সা, ইউ নিড টু সাপোর্ট ইচ আদার, তাই না? এবং বাংলাদেশে আমরা যারা এক্সিকিউটিভস অ্যান্ড ওয়ার্কার্স, আমাদের মতো মনে হয় পৃথিবীতে কোথাও নেই। ইফ ইউ লুক এট দ্য গার্মেন্টস, এবং এত লক্ষ কোটি লোক এখানে ইনভলভড, আমার মনে হয় না। সো যাই হোক, আমি এত কথা বলে যেটা আসলে বলার চেষ্টা করছি ওটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ইফ ইউ লুক অ্যাট আওয়ার মুক্তিবাহিনী 16, 17, 15 বছরের ছেলেপেলেরা ওয়েন্ট এগেইনস্ট পাকিস্তানি মিলিটারি ইউনিটস, ইটস আনবিলিভেবল। সো তখন থেকে এখন পর্যন্ত এই যে আমি বা তুমি বা আমরা যে সাহস করে কিছু করছি, আমি ট্রেনিংয়ে, তুমি কন্টেন্টে, বা আমাদের অন্য ভাই ব্রাদাররা যেই যা করছে, ইটস ক্রেজি, ইটস অ্যামেজিং। আই স্যালিউট অল অফ আস। এবং এই কারণে আমি মনে করি যে আমাদের যদি ছেলেপেলেদের একটু প্রপার ট্রেনিং, গ্রুমিংটা করানো হয়, আমাদের পোটেনশিয়াল কিন্তু ক্রেজি। ফ্রিল্যান্সিং বলো, ডিজাইনে বলো, যে কোনো কিছুতে বাংলাদেশিদের পোটেনশিয়াল আমি মনে করি আমার অন্য কারো মতো না। সো উই নিড আ লট অফ গ্রুমিং ভাই, আ লট অফ ট্রেনিং। এই কারণে আমার মতন লোকজন খুব ইম্পর্টেন্ট। না, অবভিয়াসলি ডন ভাই, দ্য বিগ নেমস ইউ মেনশনড, মানে তাদের স্টোরি অনেক ইন্সপায়ারিং। অবভিয়াসলি মানে একজন যে ওই লেভেলে সাকসেসফুল, হ্যাঁ, ওই ম্যাক্রো জিনিসগুলোর থেকে ইন্সপিরেশন নিই, কিন্তু মাইক্রো জিনিস থেকেও আমি অনেক ইন্সপিরেশন নিই, ইন আ সেন্স যে লাইক if I give my example, I give my, like, this is just to myself, যে আমি আমার নিজেকে বলি যে আচ্ছা, এই সোফায় বসে এই মাইকের সামনে এই সানসেট পডকাস্টটা যে কেউ হোস্ট করতে পারবে, তাই না? এখন আমি যদি প্রত্যেক এপিসোড হোস্ট করার পর আমি যদি আমার মানে নিজেকে ইমপ্রুভ না করি অ্যাজ এ হোস্ট, দেন আই ক্যান বি রিপ্লেসড এনি ডে। অ্যান্ড আই থিঙ্ক দ্য সেম, মানে I think this for this case, এই ইনস্ট্যান্সে চিন্তা করি, কিন্তু আমি লাইফে যেখানেই যাই না কেন আমি অবভিয়াসলি এটা চিন্তা করব যে না, wherever I am, I need to keep working harder, I need to keep improving myself, because there is someone more hungrier, more skilled who can replace me anytime. And তাহলে মানে if I settle, যেটা হচ্ছে অবভিয়াসলি এই কি অ্যাডিডাস, নাইকিদের এসব ওদের ট্রেড কি বলে এটাকে, ওদের just do it, never settle, whatever they say, those quotes, those are very true when you start relating to it, because you have to understand that in a world of 8 billion people, in a country of 18 crore plus people, obviously there is someone who can do what you're doing better than you can. Yeah, but you're here, alhamdulillah, you're here. But that doesn't mean that next guy who can do it better than you won't come and take your place. Yeah. This is what I think. But তবে আগে আমি এখানে তোমাকে একটু একটা কথা বলি, যেমন তুমি বলছো যে তোমার জায়গায় যে কেউ চলে আসতে পারে, এটা যেমন সত্য, অন্য দিক থেকে আরেকটা পার্সপেক্টিভ আমি তোমাকে বলি। The difference between you and 10 of your other friends who are talking about starting a podcast is that you started. So that is the main thing. Execution in life is everything. অনেকে অনেক কথা বলবে, কাজটা করবে না। আমাকে বলবে, এই ডন, তুমি যে ভিডিও বানাইছো এটা তো ইজি, আমিও বানাইতে পারি। আমি বলি, ভাই বানান। কয় না না, এইগুলোকে আমার কাজ নাকি? তাহলে ক্রিটিসাইজ করেন কেন? অ্যাপ্রিসিয়েট করেন। আরে তোমার উচ্চারণে অনেক সমস্যা। অবশ্যই আমার উচ্চারণে অনেক সমস্যা। আমার গ বললে গ শোনায়,
অনেক সমস্যা, আমি কিন্তুক বলে ফেলি। বাট এর জন্য কি আমি এখন পারফেকশনিস্ট হইতে গিয়ে কি আমি বসে থাকবো? আমার সমস্যাগুলি নিয়ে আমি এগিয়ে যাব, আমি শুরু করব, আমি ইনিশিয়েটিভ নিব, আমি 10 বার ফেল করব, আমি চেষ্টা করব 11 বার। দ্যাট ইজ হোয়াট কেপ্ট মি গোয়িং। আমার 2-3টা ব্যবসা ফেল করছে, আমার একটা ব্যবসার আমার পার্টনার টাকা মেরে দিয়ে চলে গেছে, এখনও টাকা পাইনি, অনেক টাকা। এরপর আমি আরও 2টা ব্যবসা দিছি, ওর মধ্যে একটা আবার ফেল করছে, আরেকটা ভালো করছে। সো ফেলিয়ার এবং মিস্টেকস হবেই। যে মানুষটি ফেল করে না, যে মানুষটি কোনো ভুল করে না, ওই মানুষটি আসলে কিছুই করে না, এর জন্যই কোনো ফেল করে না এবং ভুল করে না। এবং তোমার জায়গা থেকে তুমি যেটা করছো দ্যাটস গ্রেট, যে তুমি কিছু একটা তো করছো। অন্যরা অনেক কথা বলবে, বুঝছো ভাই, বাট ওরা করবে না। আমি আর জুনায়েদ এটা নিয়েই প্রায় ডিসকাস করি যে অবভিয়াসলি সিন্স উই আর দ্যাট 1 out of our 10 friends who started a podcast, আমাদেরকে অবভিয়াসলি সবাই এইটাই বলে যে হ্যাঁ আমরা যদি পডকাস্ট শুরু করতে পারতাম, মানে আমরা যদি আমরাও তো পডকাস্ট করতে পারি। আমরা কিন্তু সমস্যা হচ্ছে আমরা পডকাস্ট শুরু করলে আমরা যে কথা বলবো ওই কথা বলে জেলে চলে যাবো। আরে ভাই আমিও কি একই কথা বলতে পারি না? কিন্তু আমি তো বলি না। I obviously want to say stuff and I obviously want to talk to people that people want to hear, যেটার জন্য মানে আরো মানুষ আমাদের কন্টেন্ট দেখবে। একটা জায়গায় ডন ভাই, At the end of the day, there are 2 kinds of people in this world, okay? The talkers and the doers. You are a doer, I am a doer. And then the 9 of them are talkers. এটাকে অন্যভাবেও দেখা যায়, the player versus the audience. The doers are the players. খেলোয়াড়, ওরা খেলে, ওদের খেলা অন্যরা দেখে হাসাহাসি করে, ক্রিটিসাইজ করে, ভালো বলে, তালি দেয়, কান্দে, গালি দেয়। দে আর দ্য অডিয়েন্সেস হু আর দ্য টকার্স। এদের আরেকটা নামও দেওয়া যায়, ড্রাইভার ভার্সেস প্যাসেঞ্জার। ইন লাইফ ইউ ক্যান চুজ টু বি আ ড্রাইভার অ্যান্ড ড্রাইভ থিংস, অর আ প্যাসেঞ্জার, বসে থাকবা, এদিক ওদিক সবাই নিয়ে যাবে। সো এটা কিন্তু একটা অত্যন্ত বড় বিষয় যে এত মানুষের ভিড়ে, এত অপরচুনিটি আছে আশেপাশে, তুমি কয়টাকে গ্র্যাব করছো এবং তুমি কত এক্সিকিউট করছো। তুমি কি খালি কথাই বলছো নাকি কিছু করছো? যেটা করছো ওইটা করার পরও অনেক ক্রিটিসিজম ইউল ফেস, বিকজ ওই করাদের মধ্যে 10টা ভুল থাকবে। যেমন আমি মাত্র বললাম আমার উচ্চারণের সমস্যা, কারণ কী করার আছে এই সমস্যা, বা তারপরও কি তুমি এগিয়ে যেতে পারো নাকি? ওকে, ওইটাই মানে উইনার লুজারের পার্থক্য এটাই যে আমরা সবাই ফেল করি, বাট উইনার ফেল করে, ফেল থেকে শিক্ষা গ্রহণ করে আবার চেষ্টা করে। লুজার ফেল করে ডিমোটিভেটেড হয়ে যায়, স্কেপ করে, ভেঙে যায়, বের হতে চায়, কন্টিনিউ করতে চায় না, হাফ হার্টেডলি ট্রাই করে। বাট উইনার সর্বোচ্চ দিয়ে করে, ফেল করে, আবার ট্রাই করে, আবার ফেল করে, আবার ট্রাই করে। বাট এই ফেলিয়ার এবং ট্রাইয়ের মাঝে কয়েকটা জিনিস কাজ করে যায়। যেমন জুকারবার্গ বলে না, ফেসবুক ওয়াজ নট দ্য ফার্স্ট ওয়েবসাইট হি হ্যাড বিল্ট। এর আগে 3টা ওয়েবসাইট বানিয়েছিল, একটাও কাজ করে নেই, ফেসবুক কাজ করে গেছে। ইলন মাস্কের প্রথম 3টা রকেটই কিন্তু বার্স্ট করছিল। ইট ওয়াজ দ্য 4th রকেট উইচ ফ্লিউ। ওইটা বার্স্ট করলে কিন্তু সে ব্যাংকরাপ্ট হয়ে যেত, বাট হি ইজ দ্য ক্রেজি রিস্ক টেকার, সো হি টুক দ্যাট রিস্ক অ্যান্ড ইট ওয়ার্কড আউট। নাহলে কিন্তু শেষ। এবং টেসলাও যখন শুরু করছিল তখন কিন্তু শিওর ছিল না যে ইট উইল সাকসিড, বাট হি সেড লুক, ইফ সামথিং ইজ ইম্পর্টেন্ট ফর আস টু ডু, উই শুড ডু ইট ইভেন ইফ দ্য অডস আর নট ইন আওয়ার ফেভার। সো আমি কিন্তু ইলন মাস্ক দ্বারা দারুণভাবে প্রভাবিত, এবং আমি মনে করি যে হোয়াট আ ম্যান। they're the real risk takers. হ্যাঁ, And obviously to get to that crazy level I believe you have to মানে you have to do মানে make products and services for the common people, or else ওই লেভেলে যাওয়া যায় না। অ্যান্ড ফর দ্য টকার্স আমি আর জুনায়েদ সবসময় বলি যে হ্যাঁ অবভিয়াসলি অনেক মানুষজন আছে যারা আমাদের পডকাস্ট দেখে আর আমাদেরকে ফিডব্যাক দেয়, উই লিসেন টু দ্যাট। আর তারপর আমাদের ফ্রেন্ডস যারা কথা বলে যে ও আমিও তো পডকাস্ট শুরু করতে পারি, তোরা পডকাস্টে রাফসান রে নিয়ে এনে এটা নিয়ে কথা, ইফতেখার রাফসানকে নিয়ে এনে এটা নিয়ে কথা বলিস না কেন? আরে ভাই তুই একটু একটা পডকাস্ট শুরু করে দেখ, ইফতেখার রাফসানকে তুই ফার্স্ট দিন বললেই আসবে না, একদিন আসবে ইনশাল্লাহ। বাট মানে
আমরা হচ্ছে জাস্ট তারা আমাদের কন্টেন্ট দেখেও না, এপিসোড দেখে না, এরকম অনেক মানুষ আছে বাট কথা বলে, আমরা জাস্ট তাদের ওপিনিয়নটা নিই না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে যদি কেউ অ্যাডভাইস দেয়, আপনি যদি আমাদেরকে অ্যাডভাইস দেন, আমাদের যেই গেস্ট সে আমাদেরকে অ্যাডভাইস দেয়, অডিয়েন্সকেও অ্যাডভাইস দেয়, উই লিসেন টু অল অফ ইট বিকজ ইউর অ্যাকচুয়ালি প্রোভাইডিং আস উইথ ভ্যালিউ। তারা তো বলতেছে তাদের ওপিনিয়ন্স, এখন ওপিনিয়ন্স দিয়ে আর কি হবে? অ্যাবসলিউটলি। তখন ভাই একটা জায়গায় আই থিঙ্ক মানে আই আই নিড টু লার্ন আ লেসন। আমাকে জুনায়দও কয়েকদিন আগে বলতেছিল যে আমি না বই পড়ি না, একদমই বই পড়ি না। আমি মনে হয় ক্লাস 4-এ একটা বই পড়ছিলাম, একটা নভেল, স্কুলের বই, স্কুলের ইংলিশ লিটারেচারের জন্য পড়া লাগতো, তাই বই পড়ছি। তারপর আমার মনে নেই আমি লাস্ট কবে একটা বই পড়ছি যেটা হচ্ছে আমার আর কি মানে টেক্সট বুক ছিল না। সো এখন আমি অনেক স্টুপিড একটা কোয়েশ্চেন করব। আমাদের এই ডিজিটাল মিডিয়ার এজে এই জেনজি জেনারেশনের কি বই পড়াটা জরুরি? মানে আপনি অ্যাজ অ্যান অথর আপনার ওপিনিয়ন কি? মানে থিওরিটিক্যাল লার্নিং কি বেশি ইম্পর্টেন্ট নাকি প্র্যাকটিক্যাল লার্নিং? সো প্রশ্নটার দুই রকম উত্তর হবে। হ্যাঁ, আমি দ্বিতীয়টা আগে দিই। ইফ আই গিভ ইউ আ বুক অন হাউ টু রাইড আ বাইসাইকেল, 500 পৃষ্ঠার বই, versus if I give you a real bicycle and tell you to ride it, show you how to ride it, and you fall 1 or 2 times, and then I show you how to prevent, the falling. Which one is better? The bicycle. The bicycle. It's much better than giving you a 500 পৃষ্ঠার বই। সো জীবনে প্র্যাকটিক্যাল লার্নিং এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে কোনো বিকল্প নাই। তোমার জীবনে আসলে ধরা খেয়েই শিখতে হবে হোয়াট নট টু ডু। তোমার ওই জার্নি, ওই এক্সপিরিয়েন্স দিয়ে যেতেই হবে, নাহলে তুমি ওই ব্যাপারটা, সুন্দর যে বাংলা শব্দটা আছে উপলব্ধি, এক্সপিরিয়েন্স ইট, হ্যাঁ, ওই উপলব্ধি তুমি করতে পারবা না। সো এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা, বই তো আমরাও আগে তুলনায় কম পড়ি, বাট বই পড়াটা ভালো কেন? বিকজ ওয়েন এভার ইউ আর রিডিং আ বুক, তোমার মাল্টি সেন্সারি কাজ করছে, বিকজ ইউ আর রিডিং at the same time you are visualizing it, you are painting a picture. So তুমি তোমার ব্রেনটাকে যে লেভেলে অ্যাক্টিভ রাখবা এবং অ্যাক্টিভেট করবা এবং একটা স্টোরি টেলিং দিয়ে তোমার ব্রেনটাকে নিয়ে যাবা, ওইটা আসলে অন্য কোনো মিডিয়ার পক্ষে দেওয়া সম্ভব না। সো এই কারণে ইফ ইউ লুক এট দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট, দ্য গেটস, দ্য বার্গস অ্যান্ড দি মাস্কস, দে অল আর অ্যাভিড রিডার্স। সো এই কারণে আমি বলবো যে অনেক বেশি না পড়লেও যতটুকুই ভালো লাগে অতটুকু তুমি পড়ো, এবং তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভালো কন্টেন্টের মধ্যে নিজেকে ডুবায় ফেলো। সো আমি যেরকম আমাদের বন্ধুবান্ধবদের নর্মাল কন্টেন্ট, হাসাহাসি, হাহা হিহি, আমিও দেখি, লাইক এভরিওয়ান, আমিও লাভ ডে রিয়াক্ট করি, সবই করি। বাট এছাড়াও আমি ইন্টেনশনালি এমন অনেক পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করি, এবং ইউটিউবে আমি অনেক এমন ভিডিও দেখি যেটা আমার লার্নিংয়ে কাজে লাগে। ইনফ্যাক্ট নেটফ্লিক্সেও যত ধরনের ইন্সপিরেশনাল ডকুমেন্টারিজ এবং মুভিজ আছে, লাইক পেলে, শুম্যাকার, দ্য লাস্ট ড্যান্স, যেখানে মাইকেল জর্ডানের স্টোরিটা এবং বিভিন্ন প্লেয়ারদের স্টোরি আছে, রোনালদোর স্টোরি, আমি সব দেখি। এনিথিং ইন্সপিরেশনাল আই ক্যান ফাইন্ড, আই উইল ওয়াচ ইট। সো আমি এন্টারটেইনও হচ্ছি, আমি একটা জিনিস শিখছি এবং নিজেও একটু চার্জড আপ হচ্ছি। সো এই আর কি। সো আমি বলবো ইট ইজ নট জাস্ট বুকস, অফকোর্স বই তো সবচেয়ে ভালো, এছাড়াও ওভারঅল তোমার কন্টেন্টে তুমি পজিটিভ, ইন্সপায়ারিং, লার্নিং, এবং যেই ভিডিও দেখছেন, যে যা লাইনের, সেই লাইনের কন্টেন্ট যেন আপনি দেখতে থাকেন। অবশ্যই আমরা যত বেশি এ ধরনের কন্টেন্ট দেখব, আমরা আমাদের সাবকনশিয়াস ব্রেনকে, সাবকনশিয়াস মাইন্ডকে ওই ট্রেনিংয়ে দিয়ে যাচ্ছি। So if I watch good stuff will happen with me. If I watch useless stuff, I will end up thinking or doing many useless things. I have an interesting take about যে লার্নিং আমাদের এই এজে ফ্রম দ্য ইন্টারনেট, বিকজ আমাদের কাছে এতগুলা প্ল্যাটফর্ম অ্যাভেলেবল। আমার টেকটা হচ্ছে যে আগে না, মানে মানুষ যারা ফেল করতো, বিকজ অবভিয়াসলি Michael Jordan, Michael Schumacher,
in their industry they were number one. Yeah. And for a long period of time they were number one. Yeah. But there's a lot of people who never even made it to that industry. ওদের অনেক মিস্টেকস আছে আই বিলিভ যে এখন আমাদের এজে বিকজ ইউটিউবে এনিওয়ান ক্যান পোস্ট কন্টেন্ট, ফেসবুকে এনিবডি ক্যান রাইট আ বিগ স্ট্যাটাস, এরকম অনেক কিছু শেখা যায় যেগুলা আর জাস্ট দ্য মিস্টেকস অফ পিপল হু ট্রাইড ডুইং ইট অ্যান্ড it didn't work out. Obviously, the successful people, তাদেরও কিছু things didn't work out, but end of the day, everything worked out for them, right? So I believe this is a very like positive side. এই বছর learning আছে, হ্যাঁ, we can also look at some bad examples. And like we can not do what they did and learn from it as well. Speaking of learning, coming to learning of my people my age, because আপনি টিনেজার্সদেরকেও ট্রেন করেন, সো আপনার কি মনে হয় যে একটা স্টুডেন্টের কোন ইয়ার থেকে হচ্ছে মানে দে শুড চুজ যে সে ক্যারিয়ারে কি করতে চায়? আমরা রিসেন্টলি একটা টিনেজ লাইফ স্কিল একাডেমি লঞ্চ করলাম, এটা মাত্র ফার্স্ট ব্যাচ শুরু হলো। বিকজ আমি যখন বড় বাচ্চাদেরকে পড়াতে চাই কর্পোরেট ওয়ার্ল্ডে 40-year-old 45-year-olds and I'm teaching them grooming and etiquette, I feel like it's too late. Yeah, because I cannot relate to them, but I can relate to the teenagers, young adults. মানে এত বয়স হয়ে যাওয়ার পর কারোর মধ্যে ম্যাসিভ বিহেভিয়ার চেঞ্জ আনা খুবই টাফ হতে পারে। অফকোর্স উই ক্যান টিচ দেম সাম স্কিল সেটস লাইক ওকে হাউ টু লিড পিপল, এই যে 3টা টেকনিক, হাউ টু ডেলিগেট, এই যে 4টা টেকনিক। বাট আমি গ্রুমিং, এটিকেট, হাইজিন বা এই ধরনের একটা মানে যেখানে ইটস হ্যাবিচুয়াল, এইসব জায়গায় পরিবর্তন আনা খুবই ডিফিকাল্ট। সো ওই লার্নিং থেকেই আমাদের মনে হলো যে উই শুড স্টার্ট স্মল, উই শুড স্টার্ট when they are kids, right? সো ওই কারণে টিনেজ লাইফ স্কিল একাডেমিটা আমরা শুরু করলাম, এবং ওইখানে আমরা ফার্স্ট ক্লাসে একটা সাইকোমেট্রিক পার্সোনালিটি টেস্ট নেই, যেটার মাধ্যমে আমরা একটা বাচ্চার টোটাল স্ট্রেংথ উইকনেসটাকে অ্যানালাইসিস করে ফেলি, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি বাচ্চা কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, ওকে থিঙ্কার নাকি ফিলার, ওর স্ট্রেংথ এরিয়াস কী হবে, উইকনেস কী হবে, এবং এই বাচ্চা কী ধরনের ক্যারিয়ারে গেলে ন্যাচারালি ভালো করবে। ওই প্রথম ক্লাসটা আমরা বাবা মা সহ নেই, ওই ক্লাসে আমরা বাবা মাদেরকেও দেখাই যে বাচ্চার স্ট্রেংথ উইকনেস কোথায়। বাবা মারা অবাক হয়ে যায় যে হাউ ডিফারেন্ট দ্য চাইল্ড ইজ ফ্রম দেম। ওকে, সো আমার কথা হচ্ছে আমার যেমন পার্সোনালি কোনো দিক নির্দেশনা ছিল না, আমি ও লেভেলসে নিছি সায়েন্স, এ লেভেলসে নিছি কমার্স, ইউনিভার্সিটি উঠে পড়ছি আর্টস, তবে 3টাই পড়ছি, রাইট? আমার যে 3 নম্বর ছোটো ভাই, ওর নাম ডনি, ডনি কিন্তু গট দ্যাট মেন্টরশিপ ফ্রম মি। সো আই টোল্ড হিম, আই মিন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর লাইফ? ও লেভেলসের আগে ও বলছে যে আই লাইক এইচআর, আমি এইচআরে যাইতে চাই, এবং আমি মাল্টি ন্যাশনাল বা লোকাল কোম্পানিতে এইচআর ডেস্ক রিলেটেড জব করতে চাই। আমি বললাম যে বাংলাদেশের সেলসের জবে কিন্তু অন হিউজ অপরচুনিটি, এবং ভালো লোকের খুব অভাব, সেলস কিন্তু ইজ ফ্যান্টাস্টিক, যাবা নাকি? বলে না, আমার সেলস আমাকে আকৃষ্ট করে না ভাইয়া, তোমার কাজগুলা লার্নিং ডেভেলপমেন্ট, এইচআর, এগুলো আমার বেটার লাগে। ওকে, গুড। সো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এইচআর, you would study what, BBA, major in HR, bole hai, fine, then your A levels should be commerce, economics, something like that, accounting, or bole hai, but not, maybe not accounting, maybe commerce, economics. Okay, tale O levels ki bhaiya mone hoy commerce, done. So he was commerce all through, you understand? So o jokhon university utso first year or kache kheladhula mone hoyse, because O levels A levels er keu jodi commerce, economics, accounting kore, or tomar BBA te ki, it's easy for him, right? So he did very good scores, he came out with very high CGPA because ওর জন্য তো ইজি ছিল। সো এই কারণে আমি বলবো যে আই গেস সাবজেক্ট চয়েস বা কোন দিকে যাবে, এটা যত তাড়াতাড়ি ফিক্স করা যায় ততই ভালো। মানুষ যে বলে না আমি অপশন ওপেন রাখছি, কি অপশন ওপেন রাখছে? ও লেভেলসে অপশন ওপেন রাখছে, দেন এ লেভেলসে গিয়ে অপশন কই, অথবা এ লেভেলসেও রাখছে, দেন ইউনিভার্সিটিকে অপশন কই, রাইট? সো আসলে অপশন ওপেন রাখা would not be the right term. I guess
you make up your mind and you give your everything to go behind it would be a much better suggestion. বিকজ বেশি অপশনস ওপেন রাখলে ওই বেশি অপশনস গুলোকেও টাইম দেওয়া লাগবে, and তারপর শেষমেশ একটাকেও ঠিক মতন টাইম দেওয়া হয় না। Yeah, I mean, listen, I mean, Socrates কি বলছে যে know thyself, তাই না? তো বাবা মাদের উচিত বাচ্চা কিসে ভালো, বাচ্চা কি ভালোবাসে, বাচ্চায় কি ভালো লাগে, এবং কী ধরনের সাবজেক্ট বাচ্চার জন্য ইজি, এবং বাচ্চা কী ধরনের ক্যারিয়ারে গেলে ভালো করবে, এগুলো ডিটারমিনেশন না, মানে এগুলো একটু ফাইন্ড আউট করা উচিত, এবং অ্যাকর্ডিংলি বাচ্চার প্রতি সাপোর্টিভ হওয়া উচিত, এবং বাচ্চাকে বলা উচিত বাবা তুমি যাই করো না কেন বি দ্য বেস্ট ইন ইউর ফিল্ড, ওটা যাই হোক না কেন অসুবিধা নাই। এবং যদি এই কাউন্সেলিং বা এই মেন্টরিং প্যারেন্টিং করা হয় বাচ্চা ভালো করবে, আই হোপ সো। বাট কাউকে জোর করে এমন কিছু বানানো উচিত না যেটার জন্য সে ন্যাচারালি ইকুইপড না। ওকে, সো একটা ছোট গল্প বলি। হ্যাঁ, বাবা হাতি এবং বাচ্চা হাতি, দুই হাতি হেঁটে হেঁটে জঙ্গল দিয়ে যাচ্ছে। হঠাৎ করে উপরে দিয়ে একটা টুই করে চিল গেল। বাবা হাতি ওই চিলটাকে দেখে বলে, বাবা আমার জীবনে খুব শখ ছিল এভাবে আকাশে উড়ার, আমি তো আমার জীবন দশায় এটা করতে পারি নাই, বাবা তুই করিস। তো বাচ্চা হাতে একবার চিলের দিকে তাকায়, বাপের দিকে তাকায় বাপকে প্রমিস করেছে, বাবা আমি প্রমিস করছি তুমি তোমার লাইফে এটা পূরণ করতে পারোনি, তোমার জায়গায় আমি করব, আমি আকাশে উড়ব বলে বাচ্চা হাতি পরের দিন থেকে হিউজ ট্রাই শুরু করে। যেখান থেকে ও লাভ দেবে খালি পড়ে যায়। ও গাছে ওঠার চেষ্টা করে যে লাভ দিবে, উইল ফ্লাই, গাছ ভেঙে পড়ে যায়। অনেক ট্রাই করার পরও বাচ্চা হাতি কোনোভাবেই আকাশে উঠতে পারে না। এক সময় সে বাবার কাছে ফেইলিয়ার হবে ভেবে, সমাজে কে কী মুখ দেখাবে এটা ভেবে সে খুব মন খারাপ করে একা একা ওয়েন্ট ইনটু এক্সাইল। ওকে, সো এই গল্প থেকে তুমি কি শিখলা? হাতি উঠতে পারে না। যার যেখানে কম্পিটেন্সি, যে যেটাতে ভালো তাকে ওইটাতে ভালো হইতে দেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। আজকে যদি বাবা হাতি বাচ্চা হাতিকে বলতো যে বাবা আমি আমার জীবনে এক ধাক্কায় 3টা পাথর ভাঙছি, আমি চাই তুই 5টা পাথর ভাঙবি, এটা হয়তো হাতি করতে পারতো। বাট হাতিকে এমন একটা টাস্ক দিছে যেটার জন্য হাতি ন্যাচারালি ইকুইপডই না। তো হাতি নিজেকে তো আন্ডারস্টিমেটই করবে না আজীবন। তো আপনার বাবা বিশাল ব্যবসা বানাইছে, ছেলে মেয়ে হয়তো ইকুইপড না ওই বিশাল ব্যবসা চালানোর জন্য। যে সাহস দরকার, যে রিস্ক টেকার হওয়া দরকার, যে ধর্মার কাজ হওয়া দরকার, কথার কথা আমি জাস্ট সেইং, ওটা হয়তো তাদের মধ্যে নাই। সো দেন আমরা তাদের মধ্যে থেকে ওটা আশা করি, বাট এটা তো হলো না। আপন দুই ভাই তো এক না, তো বাবা ছেলে এক হবে কেমনে? সো এই জায়গাটাতে আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করি, বাট এক্সপেকটেশনটাই রং। হ্যাঁ, ওই ব্যবসায় জয়েন করিয়ে ও যেটাতে কম্পিটেন্ট, ও যেটা ভালো বুঝে, ও যেটা ভালো লাগে, ওই জায়গাটাতে যদি তার মাধ্যমে পরিবর্তন আশা করা হয় তাহলে ওটা ঠিক আছে। টেবিলটা যদি একটু ঘুরায় বলি, একজন ইয়াং স্টুডেন্ট বা টিনেজার সে যদি অ্যাসপায়ার করে একটা এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, বাট ইট ডাজন্ট কাম ফ্রম আ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, ওকে কিরকম মানে মেন্টরশিপ বা স্কিল দেওয়ার উচিত টু বিকাম অ্যান এন্টারপ্রেনিউর? সো আমি হয়েছি না, আই কাম ফ্রম নাথিং, absolutely zero, yeah. Till now, we have no investment from anywhere. We have no loans. I started with 25,000 taka and one laptop in my bedroom, and we didn't have a table also. So আমি বিছনার মধ্যে 2টা বালিশ রেখে ল্যাপটপে কাজ করতাম, ল্যাপটপ গরম হয়ে যেত, দেন ফ্যানের নিচে ওটা উল্টা করে রাখতাম ঠান্ডা করার জন্য, দেন আধা ঘন্টা পর আবার কাজ করতাম। সো দ্যাট ওয়াজ মাই বিগিনিং। আমার অবশ্য যেটা সুবিধা হয়েছে এবং যেটা আমি অনেক জায়গাতে অ্যাডভাইসটা দেই, নট নেসেসারিলি কারো এটা মানতে হবে, আমি ব্যবসা শুরু করার আগে কিন্তু 7-8 বছর চাকরি করছি। I was in Adcom for 2 years. I was in Philip Morris for 5 years. Adcom, I was in a local agency. I was the agency, মানে vendor. Philip Morris, I was multinational and I was the client. So আমার লোকাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এজেন্সি বা ভেন্ডর হওয়া প্লাস ক্লায়েন্ট হওয়া, এই চারিদিকে যে এক্সপিরিয়েন্স এবং এক্সপোজার হয়েছে, এটা আমি মনে করি আমাকে অনেক সাহায্য করছে। যে আমি যখন ভেন্ডার সেজে ট্রেনিং কোম্পানি খুলে একটা কর্পোরেট হাউসে গেছি, আই এক্স্যাক্টলি নো হোয়াট দে আর গোয়িং থ্রু অ্যান্ড আই এক্স্যাক্টলি নো ওয়াই দে হ্যাভ ট্রিটেড মি দ্য ওয়ে দে হ্যাভ ট্রিটেড মি।
আই এক্স্যাক্টলি নো যে কেন কেউ জেলাসি করে কাজটা দেয় নাই। আই এক্স্যাক্টলি নো কেন একজন আদর করে কাজটা দিছে। আই এক্স্যাক্টলি নো যারা আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে, হাসাহাসি করছে, বানায় বানায় উদ্ভট সব ঘুমায় তৈরি করে বলছে, এটা কেন করছে? কেন জ্বলন তার ছিল যে আমরা চাকরি করি, আসছে ট্রেনিং চায়, একদিন ট্রেনিং যে টাকা চায় ওটা আমার 3 মাসের বেতন। তো ওর জ্বলনটাকে আমি টের পাইছি। আবার যে আদর করে ভালোবেসে কাজ দিয়ে আমাকে আজকে এ পর্যন্ত আসতে সাহায্য করছে, কেন তারা মেন্টরিং করছে ওটাও আমি বুঝি। সো আমি ফিলিপ মরিস থেকে প্রসেস শিখছি, টিম ম্যানেজমেন্ট শিখছি, ফাইলিং শিখছি, বাজেটিং শিখছি, ইয়ার প্ল্যান কী শিখছি, স্ট্র্যাটেজি রিভিউ কী শিখছি, অ্যাপ্রেজাল কী শিখছি। এই কথাগুলো তো জীবনেও শিখতাম না যদি আমি চাকরি না করতাম। আমার যে কন্ট্যাক্ট ছিল ফ্রম ডে ওয়ান ইন মাই প্রফেশনাল এন্টারপ্রেনারিয়াল জার্নি, ওই কন্ট্যাক্টসগুলো তো আমি শূন্য থেকে করলে পারতাম না। আবার অন্য দিক থেকে আয়মান সাদিক একদম জিরো অবস্থা থেকে এন্টারপ্রেনারশিপ শুরু করে, জাস্ট লাইক মি, ওরও কোনো ও ইনভেস্টমেন্ট আছে, বাট আমি বলছি ও তো সেলফ মেড এন্টারপ্রেনার, ও তো বাবার দেওয়া না, তাই না? ও একদম ব্যাচেলার্সের পর থেকেই শুরু করছে এবং আজকে সুপারহিট, রাইট? সো আসলে কোনো ওয়ান স্টপ ফর্মুলা নাই। আমার মনে হয় যে ডিটারমাইন্ড, যে মনে করে যে না আমার পিছে যাওয়ার কোনো উপায় নাই, আমি সামনেই আগাবো, ওকে আসলে ঠেকা রাখা খুবই টাফ। এবং ও ভালো এন্টারপ্রেনার হবেই গিভেন দ্য ফ্যাক্ট যে সে রিস্ক টেকার, তার সাহস আছে একটা ডিসিশন নেওয়ার, একটা রিস্ক নেওয়ার, প্রচণ্ড স্ট্রেস নিয়ে সে হাসি মুখে ঘুরতে পারে। কারণ বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যানেজিং স্ট্রেস। দ্য মোর স্ট্রেস ইউ ক্যান টেক, দ্য বেটার এন্টারপ্রেনার ইউ উইল বিকাম। এটা সবাই বলে এবং আমি নিজেও ভুক্তভোগী। এবং ওই যে লেগে থাকাটা, তো আমার যে গল্প এটা অন্য একজনের জন্য রাইট নাও হতে পারে, আবার অন্য একজনের গল্প আমার জন্য রাইট না হতে পারে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন সুইট স্পট। আপনি বিজনেস স্ট্যান্ডার্ডে একটা ইন্টারভিউতে আর্টিকেলে বলেছিলেন যে আপনার এই বিজনেস শুরু করার ডিসিশন একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্টের পর, যে ইউ ওয়ার হাইজ্যাকড এন্ড I was shot. Yeah. সো হোয়াট ওয়াজ দ্য মেইন ফ্যাক্টর যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে না, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আর চাকরি করব না, আমি এখন আমার নিজের ব্যবসা শুরু করবো? এই ফ্যাক্টরটা কি টাকা ছিল নাকি? না, টাকা তো কখনোই ছিলই না। ইভেন এখনও তো জীবনের পর্যায়ে এসেও টাকা আমার জন্য নাম্বার ওয়ান মোটিভেটর না। ইটস মাই ইম্প্যাক্ট, মাই ওয়ার্ক। টাকা তো আসবে লজিক্যাল সিকোয়েন্স। যখন 2013 সালে আমাকে পায়ে গুলি করে আমার গাড়িটা ছিনতাই হয়, আই লস্ট অল মাই লাইফ সেভিংস এবং আমি হসপিটালাইজড হই। আমার কোম্পানি, আমার বস আমাকে অনেক সাপোর্ট করে, সবাই খুব সাপোর্ট করে। বাট আমি যখন বাসায় শুয়ে থাকতাম তখন আমার মনে হতো যে আসলে কী করলাম লাইফে। আমি কি আসলে চাকরি করবো নাকি অন্য কিছু করা উচিত? অফিস জয়েন করার পরও মাই পারফরমেন্স ওয়াজ গেটিং ভেরি ব্যাড। অ্যাট দ্যাট টাইম আমি সেলস টিমে আমাকে দেওয়া হলো, আই হ্যাড আ পাকিস্তানি বস, এর আগে আই হ্যাড আ বাংলাদেশি বস, এর আগে আই হ্যাড আ ব্রিটিশ বস। তো ওদের সঙ্গে আমার খুবই সুপার রিলেশনশিপ ছিল, বস ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি গুড। But with my Pakistani boss, I couldn't manage him because my performance was so getting down. Because আমি তো মোটিভেশনই পাইতাম না। আমার মনে হতো কী হবে এগুলো করে, ওই গুলি খাওয়ার পর, অন্য জায়গায়, ওই গুলি খাওয়ার পর এবং সারা জীবনে সকল সঞ্চয় 30 সেকেন্ড বা ধরো 1 মিনিটে হারানোর পর I began to question my life, my existence, the reason why we are doing these things. All these things I used to overthink, সো আর কি উনিও আমাকে বললো যে ডন, তো মনে হয় তোমার জীবনে অন্য কিছু করা উচিত, ওয়ে ইউ হ্যাভ মোর ফ্রিডম টিডম, এরকম উনি আমাকে বলতো। উনি আর কি ইনডিরেক্টলি বলছিল যে তোমাকে বের করে দিব, বের হয়ে যাও। সো 1 বছর লাগলো আমার চাকরি ছাড়তে। 2013 সালে মার্চে আমি গুলি খেলাম। 2014 সালে মানে ফিলিপ মরিস বের করে দিবে এরকম একটা ভাবচক্কর, আমি আর কি বের হলাম। আমার ওয়াইফ, আমার ফ্যামিলি কেউই রাজি না যে আমি চাকরি ছাড়ি। ওরা আমাকে পিএমআই, যেহেতু আমার পারফরমেন্স ভালো হচ্ছিল না, প্লাস আমি খুব ডিমোরালাইজ, ভালোই লাগে না, কিছুই ভালো লাগে না। ওরা আমাকে বললো যে অন্য কোথাও তুমি ট্রাই করো। আমি অন্য এক জায়গায়ও হাফ হার্টেডলি আগে এমএনসিতে ট্রাইও করছিলাম, ওখানে 1-2 রাউন্ড ইন্টারভিউ হচ্ছিল। ডেফিনেটলি আমি যেখানে ঢুকবো আমি তো টাক লাগাই দেবো, বিকজ আই বিলিভ ইন মাই সেলফ যে আমি যে কোনো অর্গানাইজেশনে ঢুকলেই আমি একদম ফাটাই ফেলবো ওখানে, নাহলে আমাকে নিয়ে কী লাভ, তাই না? বাট দেন ওখানেও হলো না। There was a professional jealousy. Someone made up some things about me, told to the management. So much thanks to her. আপা, আপনি যদি এই পডকাস্টটা দেখে থাকেন, আপনি আমার ক্ষতি করে যে আমার কত উপকার করছেন,
আমি এটা আজীবন আপনার কাছে আমি শুকরিয়া আদায় করি যে আপনি আমাকে আমার সম্পর্কে মিথ্যা বাজে বানোয়াট কথাগুলো বলে আজকে আমাকে ওখানে ঢুকতে দেন নাই, নাহলে আমি চাকরিই করতাম। আজকে আমি যে জায়গায় এসেছি এটা তো আসতে পারতাম না। সো থ্যাংক ইউ ফর ইউর বিউটিফুল লাইজ অ্যান্ড ইউর বিউটিফুল রুমার্স এগেনস্ট মি। ছোট্ট একটা গল্প বলি। ওই একটা মানে রোমান এম্পায়ারে একটা আইল্যান্ড ওরা দখল করতে পারছিল না। যে জেনারেলি পাঠায় ফেল করে, ওই আইল্যান্ডবাসীরা কোনোভাবেই তাদের আইল্যান্ড ছাড়বে না। তা খুবই ফ্রাস্ট্রেটেড এম্পায়ার শেষে একটা জেনারেলকে নিয়োগ দিল যার রেপুটেশন হচ্ছে ইম্পসিবল কাজ সে করে। ওই জেনারেল তার সকল সৈন্যকে নিয়ে ওই আইল্যান্ডে নামলো। নেমে প্রথমেই সবগুলা জাহাজ পুড়ায় ফেললো। পুড়ায় ফেলে বলল, ইটস ডু অর ডাই, আইদার উই কনকার দিস আইল্যান্ড অর উই অল ডাই হিয়ার। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কী করবা। অ্যান্ড দ্যাট টাইম দে ওন দ্য ওয়ার, দে কুড ফাইনালি ক্যাপচার দ্য আইল্যান্ড। সো এই গল্প থেকে আমাদের যে শিক্ষা ওইটা হচ্ছে যে আমরা যখন যখন ওই ডু অর ডাই করে নামে, কোনো প্ল্যান বি নাই, প্ল্যান এই সব, বুঝছো, প্যারাশুট নাই কিন্তু, মানে একটাই। হ্যাঁ, তো তখন মানুষ কীভাবে জানি সাকসিড করে। আমার ক্ষেত্রে ওইরকমই হয়েছিল। যখন আমি চাকরি ছেড়ে ব্যবসা এবং মাল্টি ন্যাশনাল ছেড়ে ব্যবসা, ইউনিক নতুন ইন্ডাস্ট্রি যেটা এক্সিস্ট করে না, ট্রেনিং, আমার কোনো টাকা নাই, বাবা শ্বশুর বউ কারোর কোনো হেরিটেজ নাই যে আমি কারো টাকায় চলবো, বা কোনো ব্যাকআপ নাই। আমার ব্যাকআপ আমি নিজেই। সো ওই বাসায় বসে 6 মাস, দেন মিরপুরে হাফ ঢাকা একটা ওয়ার্কিং স্পেসে 1.5 বছর, দেন একটা শেয়ারিং অফিসে 1.5-2 বছর, দেন আমার নিজের অফিস, দেন এখন আমাদের 3টা অফিস, মানে 3টা কোম্পানি একটা অফিসে আমাদের পুরাটাই। সো এই জার্নি করতে যে কী দিয়ে যাইতে হয়েছে আই ক্যানট এক্সপ্লেন। এবং আমার রক্ত আমার মনে হয় পানি হয়ে গেছে, দ্য কাইন্ড অফ থিং আই হ্যাড টু গো থ্রু ইন টার্মস অফ মানুষের হাসাহাসি, টিটকারি, অপমান, ডেকে বসা রাখা, মজা নেওয়া, বাজে বাজে কথা বলা, আজে বাজে কথা বলা। আমার মনে হয় যে আমি যদি আমার ওই ট্র্যাজিক ঘটনা না ঘটতো আমার সাথে, এবং আমার যদি জাহাজগুলো আমি না পুড়িয়ে ফেলতাম, দের ইজ নো গোয়িং ব্যাক, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। বিকজ দে ওয়ার অলওয়েজ সাম অফার্স কামিং, সামওয়ান ইজ অফারিং, এই ভালো জব আছে, করবে নাকি। সো ওইটাকে নো বলার টেম্পটেশন তো অনেক ডেঞ্জারাস। সো আই কুড ডু ইট বিকজ আমার কোনো উপায় ছিল না। আই হ্যাড রাগ অ্যান্ড জিদ ইনসাইড মি, যে তোরা আমাকে নিয়ে হাসছোস বা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছোস, আমি তোদেরকে দেখাবো হোয়াট আই অ্যাম। সো ওই জিদ দিয়েই চলে আসছে এ পর্যন্ত। তো একটু রাগ জিদ না থাকলেও না আগানো যায় না। আর সাহস, আমি মনে করি সাহস ইজ ভেরি মাচ আন্ডার মাইন্ড। বাট একটা মানুষের যে আসলে সাহস কত বড় ব্যাপার। সাহস মানে কিন্তু গুন্ডামি মস্তানি করা না, বুঝছো। বাট রিস্ক টেকার হওয়া, চেষ্টা করা, আগিয়ে যাওয়া, রিস্ক নেওয়া, বোল্ডলি কথা বলা, চ্যালেঞ্জ করা। আপনি এটা বললেন, আমি আর চ্যালেঞ্জ, আপনি পারলে করে দেখান, বা নিজে করে দেখানো, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তা আমি মনে করি জীবনে বড় হওয়ার জন্য সাহসটা খুব দরকার, যেটা আসলে আমাদের সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় অত বলে না। আমাদের সবসময় শেখানো হয় যে উই নিড টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স। রেসপেক্টের জায়গাটা ঠিক আছে। আমার একটা ফ্যাকাল্টি আমাকে বলে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি ফাইনালি, আমার একটা ফ্যাকাল্টি আমাকে বলে যে স্কুলে পড়া আর ইউনিভার্সিটি পড়ার মধ্যে মেইন মজার জিনিসটা কি জানো? সে বলে যে তুমি তোমার স্কুলের টিচারকে চ্যালেঞ্জ করতে পারবো না, ওটা অভদ্রতা হয়ে যায়। কিন্তু আমি যদি তোমাকে ভুল পড়াই, তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা, কেন আমি এখানে শিখতেই আসছি। সো হোয়াট শি সেড ইটস ভেরি গুড, কিন্তু মানে সে যেটা বলছে এটা ভালো। তা আমার তো আসলে আমার তো সাহস নেই অন্য কোনো সিনিয়র ফ্যাকাল্টি স্যারকে যে কোয়েশ্চেন করা, স্যার এই ফর্মুলাটা যে বসাইলেন এই ইকুয়েশনে স্যার, মানে মিলে নেই স্যার। এটা বললে তো শেষমেশ দেখবো আমারই মার্কস খারাপ চলে আসছে এক্সামে ঠিক লিখলেও। সো হ্যাঁ, আমাদের এটা কি একটু নেগেটিভলি দেখা হয় আমাদের সমাজে। না মানে সাহস মানে কিন্তু আমি কারোর সাথে বেয়াদবি করতে বলছি না, তাই না? মানে আমি নিজেকে সাহসী মনে করি বলে কি আমি ক্লায়েন্টদের সাথে কি উল্টাপাল্টা কথা বলবো, এটা তো না। বাট ওই যে একটা রিস্ক নেওয়ার প্রবণতা বা নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়ার প্রবণতা,
বা যারা তোমাকে নিয়ে ধর বাজে বাজে কথা বলে, কাকি ফেমাস হইতে চায় বললো, তা ওদেরকে তুমি এখন কি করবা, মারধর করবা নাকি? তুমি উল্টা ওদের কথা শুনে আরো 3 গুণ কাজ করে ওদেরকে দেখাবা, যে পারলে করে দেখা। ওই পার্সপেক্টিভটা আমি বলছি। হ্যাঁ, যে মনে করো তোমাকে কেউ প্রেমে ছেঁকা দিল, তুমি এখন ড্রাগ খেয়ে তুমি তোমার লাইফটা নষ্ট করলা, তার মানে কি মেয়েটাকে তো রাইট প্রুফ করলো না যে তুমি আসলে একটা লুজার, এই জন্যই তোমাকে ছেঁকা দিছে। উল্টাতে তুমি যদি এরকম করো, তুমি ছেঁকা খেয়ে যদি নিজে গ্রুমিং অ্যাপিয়ারেন্স চেঞ্জ করো, তুমি যদি আরও পড়াশোনা করে একদম 3.9 CGPA পাও, উদাহরণ দিচ্ছি, তুমি যদি বের হয়ে একদম বেস্ট জবে ঢুকো অথবা একটা সুপার এন্টারপ্রেনারশিপ শুরু করো এবং জীবনে কিছু হও, তখন যেন তুমি ওর দিকে তাকায় হাসবা, আমাকে আন্ডারস্টিমেট করছিলে, মনে আছে, দেখো আমি কোথায়। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স। ইয়েস, অ্যান্ড লেট দ্য রেজাল্ট স্পিক ফর ইটসেলফ ইনস্টেড অফ স্পিকিং ফর ইয়োরসেলফ। সো ওই জায়গায় সাহসের কথা বলছি, তো ওইটা করতে তো একটা সাহস লাগে, যাও I'm gonna go against the wall and prove everyone wrong. তো এইটা কিন্তু অনেক বড় একটা সাহসের বিষয়। ম্যাক্সিমাম মানুষই wouldn't take that risk. They'd rather sit in their comfort zones and be complacent. চলছি, ভালো আছে, ভালোই তো আছে, মানে আসলে সবাই যা করে আমরাও যদি তাই করি, তাহলে ল অফ অ্যাভারেজে তো আমরাও অ্যাভারেজ, তাই না? তো এই কারণেই আসলে একটু নিজেকে ইউনিক করার জন্য, একটু ডিফারেন্সিয়েট করার জন্য ডেফিনেটলি আমাদের এমন কিছু করা উচিত যেটা সবাই করছে না, করবে না, সাহস করবে না, বা লজ্জা পাবে, বা মনে করবে না ইটস ওয়ার্দি, বাট উই হ্যাভ টু ডু সো। আই থিঙ্ক এটা মাস্ক বলছে না, আই থিঙ্ক বেজোস বলছে যে ইফ সামথিং ইজ needed to be done, even if it's difficult, we do it because it's needed to be done. So ওখানে ফেল পাস লাভ লোকসান না, it's something needed to be done, we will do it. তো এটা খুবই খুবই ইন্টারেস্টিং। আমি যখন ফিলিপ মরিসে কাজ করছি, আমেরিকান মাল্টিন্যাশনালে কাজ করাতে আমার তো আসলে আমি ওদের প্রতি কৃতজ্ঞতা আমার শেষ নাই, এত কিছু শিখাইছে এত অল্প টাইমে, ইটস ক্রেজি। ওই শিক্ষাগুলোর মধ্যে একটা শিক্ষা ছিল খুব দারুণ, ওইটা হচ্ছে কমপ্লায়েন্স বা ইন্টিগ্রিটি। তুমি রেজাল্ট ভালো খারাপ করছো, কোম্পানি উইল টলারেট, বা তুমি চুরি করছো, তোমাকে বাই করে দেবে সাথে সাথে, তুমি যেই হও না কেন। তুমি রেজাল্ট খারাপ করো, কোম্পানি 10 কোটি টাকা লস করে ফেলছো, কোম্পানি উইল টলারেট ইট, বাট ইন্টিগ্রিটিতে ইস্যু আসলেই বাই করে দেয়। সো আমার কাছে এটা একটা দারুণ লার্নিং মনে হয় যে আমাদের ওই এথিক্যাল স্ট্যান্ডার্ডস এবং ইন্টিগ্রিটি যে কত ইম্পর্ট্যান্ট, এবং এটা হয়তো অনেক সময় আমরা এটাকে আন্ডারস্টিমেট করি। আপনার সাথে কথা বলে তো অনেক কিছু শিখতেছি, অ্যান্ড আপনি নিজেও অনেক নলেজেবল। সো আপনি তো 2টা শো হোস্ট করেন, লুক হুজ টকিং উইথ গুলাম সুমদানি ডন অন প্রথম আলো, অ্যান্ড ডনের সাথে বাটপারি অন রেডিও ফুর্তি। সো একটা হোস্ট হওয়ার মানে মজার জিনিসগুলো কি, মানে আপনার কি আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার বা একটা কোম্পানির এক্সিকিউটিভ লেভেল তাদের সাথে কথা বলে মজা লাগে, মানুষ কিছু শিখাইতে পারবেন, এর জন্যই করেন? হ্যাঁ, মানে দুইটাই। এক হচ্ছে আই বিলিভ যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো আমার যেহেতু অ্যাক্সেস আছে টু দ্য বিগেস্ট কর্পোরেট নেমস অর টু সেলিব্রিটিজ অর হোয়াট এভার হুএভার, তো ওদের সাথে যদি আমরা আমাদের অডিয়েন্সে একটা ব্রিজ তৈরি করতে পারি, এবং অডিয়েন্সের মনের যে প্রশ্নটা যদি আমি অডিয়েন্স হয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারি, তো এটা একটা দারুণ ব্যাপার। তো ওইটা আমাকে খুব মোটিভেটেড করে। 2 হচ্ছে যে একটা মিডিয়া অ্যাপিয়ারেন্স থাকা আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট। টেড টার্নার যেটা বলে যে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, ওয়ার্ক লাইক হেল অ্যান্ড অ্যাডভার্টাইজ। তো ওই অ্যাডভার্টাইজিংটা, প্রচারের প্রসার, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি নিজেও প্রমোটেড হই, তা আমার যে প্রচার হয় এটাতে আমার প্রসার হবে, সো সামথিং লাইক দ্যাট। সো ওই উইকলি একটা মিডিয়া অ্যাপিয়ারেন্স থাকাটা আমি মনে করি ইজ ভেরি গ্রেট ফর মাই পার্সোনাল ব্র্যান্ডিং। এই জায়গাটাতে আমি স্বার্থপর। 3 হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে বা সেলিব্রিটি ওয়ার্ল্ডে অনেকে অনেক ভালো কাজ করছে, কাজগুলো আমরা জানি না, তো এটা জানানোর একটা চেষ্টা। হাইলাইটেড হয় না অনেক কিছুই। হ্যাঁ, উনাদেরকে মানে এটা উনাদেরকে হাইলাইট করা, তাই না? কারণ আমার একটা শোতে আসলে উনারাও তো অনেক বেশি হাইলাইটেড হচ্ছে, তাই না? আমার শোতে আমি জাস্ট আ হোস্ট, বাট গেস্ট তো উনি, দ্য হাইলাইট ইজ অন দ্য গেস্ট। তো এটা করা, আর আমার কাছে খুবই মজা লাগে ইন্টারভিউ প্রসেসটা। আমার প্রসেসটা ইজ ভেরি ডিফারেন্ট। আমি কোয়েশ্চেন্স পিক করি ফ্রম দ্য কনভারসেশন। আমি অফকোর্স আমার মাথার মধ্যে 4-5টা কোয়েশ্চেন বা আমার কার্ডে থাকে, বাট আমার মূল কোয়েশ্চেনগুলোই হয় এক কথা থেকে আরেক কথা থেকে আরেক কথা থেকে আরেক কথা থেকে আরেক কথা, বিকজ মাই প্রথম আলো শো তো লাইভ,
দ্য ফুত্তি শো রেকর্ড বা অ্যান্ড ইটস এ পডকাস্ট, অনেক লম্বা রেকর্ডিং হয় অ্যান্ড দেন আমরা কেটে টেটে এটাকে স্নিপেটস রিলস এবং ফুল শো বানাই। বাট ফুত্তিটা তো এখন লাইভ যায় রিয়েল টাইম। সো ওইখানে তো ভুল হলে ভুল, রাইট হলে রাইট। সো তো দেখা যায় যে ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ ডেভেলপড আ স্কিল যেখানে আমরা প্রশ্ন থেকে প্রশ্ন করি, এবং দ্যাট টু মি is the most challenging part and the most fun part. That gives me a adrenaline rush like a training because it's live question answers. হাউ লং এই প্রসেসটা শিখতে কতদিন লাগছে আপনার? আমি না এটা ঠিক বলতে পারবো না কতদিন লাগছে, বাই প্রসেসকে আমি শিখছি নাকি ইট জাস্ট হ্যাপেন্ড, করতে হয়েছে। আপনার আমার জন্য কি অ্যাডভাইস থাকবে অ্যাজ আ হোস্ট? নো মানে আমি যেটা বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুরু করা, যেটা তুমি করছো। You just keep on doing it, bro. Automatically every single day you will learn, ও আচ্ছা পাড়া দিলে মাইকে প্রবলেম হয়, ও আচ্ছা লাইটটা এরকম একটু ভুল ছিল, ও আচ্ছা সাউন্ড চেকটা একটু বেটার করা উচিত ছিল। এই যে ভুলগুলো তোমরা করতেছো, এই করেই তো শিখবা। আমি তো আমার জীবনটা আমি মনে করি আমার জীবন ইজ ফুল অফ মিস্টেক্স, এবং আমার প্রায় মনে হয়, এবং আমি আমার ওয়াইফের সাথে ডিসকাসও করি, আচ্ছা ওই মেয়ে আমি যে এত ভুল করি, এত ভুল ডিসিশন নেই, আমার কাছে মনে হয় ইটস টু মাচ, রাইট? এবং সেও কনফিউজ হয়ে যায়। আমরা বেশি অ্যাকশন নেই বলি তো আমাদের ভুল বেশি। কোল বালিশ ধরে ঘুমাই থাকলে তো ভুল হতো না। তা তুমি সবার চেয়ে বেশি অ্যাকশন দিবা তো তুমি ভুল বেশি করবা না, তো তুমি গালিও বেশি খাবা না। এর থেকে ভালো তো কিছুই না করা, রাইট? সো আমরা যে ভুল করি বা এটা তো স্বাভাবিক, ইটস গুড বিকজ মাই লাইফ ইজ সো ফুল অফ অ্যাকশন দ্যাট ইট ইজ ফুল অফ মিস্টেক্স অ্যান্ড ফ্রাস্ট্রেশন বিকজ ইট ইজ ফুল অফ অ্যাকশন and also it's full of fun. No matter how successful you become, you'll always have regrets, right? ওটা তো অবশ্যই, না হলে তো আমরা ফেরেস্তা হয়ে যেতাম, মানুষ হইতাম না যদি সবই পারফেক্ট হতো। সো জাস্ট কিপ অন গোয়িং, বুঝছো? কিপ অন ডুইং, ফিনিশ হান্ড্রেডস অফ এপিসোডস। That's a really great way to end it. Thank you.